বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩ মেয়াদে ক্ষমতায় ছিলেন। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ৫টি জাতীয় সংসদ নির্বাচনে কখনো কোনো আসনে পরাজয়ের মুখ দেখেননি তিনি। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে সদ্যপ্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীর ৪ দশকের পথ চলায় ক্ষমতার উত্থান পতন, কারাবাসের ইতিহাসের সঙ্গে ছিল প্রবল রাজনৈতিক বৈরিতাও। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার কিছু সিদ্ধান্ত, যেমন ১০ম শ্রেণী পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করা, ছাত্রীদের উপবৃত্তি চালু, সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের মতো পদক্ষেপ তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে বলেই মনে করেন বিশ্লেষকেরা। তবে তার মেয়াদে জঙ্গি উত্থান, দুর্নীতির শীর্ষে থাকা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা সমালোচনাতেও ফেলেছে তাকে। এছাড়া জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক নানা দলের সাথে বিএনপির সম্পর্ক নিয়েও রয়েছে বিতর্ক। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ৩ মেয়াদের 10টি আলোচিত ঘটনা। সংসদীয় গণতন্ত্র ফেরানো। খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক হয় ৮০-র দশকে, যখন জেনারেল এরশাদের সামরিক শাসন চলছিল। এরশাদ বিরোধী আন্দোলনের সময় ৩ বার গ্রেপ্তার হলেও এরশাদ সরকার পতনের পর ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি সব দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় আসে বিএনপি। সে বছর ২০শে মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের কাছে শপথ গ্রহণ করে ইতিহাস গড়েন মিসেস জিয়া। এর আগে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান প্রথমে সংসদীয় পদ্ধতির সরকার গঠন করে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হলেও ১৯৭৫ সালে রাষ্ট্রপতি শাসিত সরকার পুনঃপ্রবর্তন করে রাষ্ট্রপতি হয়েছিলেন। এরপর থেকে দেশে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু ছিল। তবে ১৯৯১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া দ্বাদশ সংশোধনী পাশের মাধ্যমে বাংলাদেশকে আবার সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে আনেন। বিনামূল্যে নারী শিক্ষা। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদেই শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন খালেদা জিয়া, যা নারী শিক্ষায় ব্যাপক পরিবর্তন আনে বলে মনে করেন বিশ্লেষকেরা। এই মেয়াদেই অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, ১০ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে ছাত্রীদের লেখাপড়ার সুযোগ তৈরির পাশাপাশি ছাত্রীদের জন্য উপবৃত্তি প্রবর্তন এবং শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয়। বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার তথ্য বলছে, খালেদা জিয়ার আমলে প্রাথমিক স্কুলে ভর্তির হার ৯৭% উন্নীত করে পরবর্তীতে ছাত্রীদের শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা হয়। ভ্যাট চালু। বিএনপি সরকারের আমলে অর্থনীতিতে বড় পরিবর্তনের একটি ছিল ভ্যাট কার্যকর করা। তত্ত্বাবধায়ক সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ অধ্যাদেশ জারি করে মূল্য সংযোজন কর বা ভ্যাট ব্যবস্থা চালু করলেও বিএনপি সরকার ক্ষমতায় এসে সেটিকে আইনে পরিণত করে বাস্তবায়ন করে। সরকারের জন্য করের আওতা ও রাজস্ব বাড়াতে বাংলাদেশের অর্থনীতিতে ভ্যাট চালু করাকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই দেখা হয়। ১৫ই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার প্রথম মেয়াদের শেষ দিকে নির্বাচন পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ বিভিন্ন দল তীব্র আন্দোলন গড়ে তোলে। তা সত্ত্বেও ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন করে বিএনপি সরকার। একদলীয় নির্বাচনের অভিযোগ এনে অনেক রাজনৈতিক দল সেটি বর্জন করে। রাজনৈতিক অঙ্গনে বিতর্কিত নির্বাচন হিসেবেই বেশি পরিচিত বিরোধী দলবিহীন ওই নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন। তবে সেই সংসদ টিকেছিল মাত্র ১২ দিন। খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাশ করা হয়। পরে আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের ব্যাপক প্রতিবাদ, বিক্ষোভ ও আন্দোলনের মুখে ষষ্ঠ সংসদ ভেঙে দিয়ে ১৯৯৬ সালের ৩০শে মার্চ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯৬ সালের ১২ই জুন অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের কাছে পরাজিত হয় বিএনপি। এই নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসেছিলেন। পরিবেশ সংরক্ষণে পলিথিন নিষিদ্ধ।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2001 সালের 1 অক্টোবর নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ 4 দলীয় জোট সংসদে 2/3 অধিক আসনে জয়ী হলে 10 অক্টোবর খালেদা জিয়া তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তৃতীয় মেয়াদে পরিবেশ সংরক্ষণে খালেদা জিয়ার জোট সরকার বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়, যার মধ্যে পলিথিন ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধের ঘোষণা ছিল বেশ উল্লেখযোগ্য। বিশ্বে প্রথম দিকে এমন সিদ্ধান্ত নেওয়া দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছিল। অপারেশন ক্লিন হার্ট। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার তৃতীয় মেয়াদের প্রথম বছর 2002 সালে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়। 1 বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি বলেও স্বীকার করেন তিনি। সন্ত্রাস নির্মূলে বলিষ্ঠ পদক্ষেপের প্রতিশ্রুতিও দিয়েছিলেন খালেদা জিয়া। 2002 সালের 16 অক্টোবর মধ্যরাত অর্থাৎ কার্যত 17 অক্টোবর থেকে বাংলাদেশে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনী। সরকারের তরফ থেকে সেনাবাহিনী, পুলিশ, বিডিআরের যৌথ অভিযান বলা হলেও প্রকৃতপক্ষে পুরো অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনী, যা অপারেশন ক্লিন হার্ট নামে পরিচিত। এই অভিযান নিয়ে সে সময় নানা অভিযোগ উঠেছিল। বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর আটক করা অন্তত 40 জনেরও বেশি ব্যক্তির হেফাজতে মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ তার বইতে লিখেছেন, হিসেব ভেদে এই সংখ্যা 40 থেকে 65 জন। 84 দিন অভিযানের পর সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে জারি করা হয় যৌথ অভিযান দায়মুক্তি অধ্যাদেশ 2003, অর্থাৎ হেফাজতে মৃতদের পরিবারের বিচার চাওয়ার পথও বন্ধ করা হয় এই অধ্যাদেশের মাধ্যমে। পরবর্তীতে দায়মুক্তির আইনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড.আই খান পান্না, যার পরিপ্রেক্ষিতে ওই অধ্যাদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব গঠন। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার 2003 সালে অপরাধ দমনে বড় অভিযান পরিচালনায় পুলিশ সদস্যদের নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টিম বা র্যাট বাহিনী গঠন করে। কিন্তু এই বাহিনীও আলাদা ভূমিকা রাখতে না পারায় এবং বাহিনীর নাম নিয়ে নানা সমালোচনা হলে সামরিক বাহিনীর সদস্যদের অন্তর্ভুক্ত করে একটি বিশেষায়িত বাহিনী গঠনের কথা চিন্তা করে সরকার। 2004 সালের 26 মার্চ গঠিত হয় র্যাব। শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, শীর্ষ জঙ্গি বিরোধী অভিযান, চরমপন্থী দমনে বাহিনী হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে র্যাব। রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও ঘটে, কিন্তু পরবর্তীতে তথাকথিত ক্রসফায়ারের কারণে র্যাব সমালোচনার মুখে পড়ে। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য মতে সে সময় থেকে বিএনপির ক্ষমতার মেয়াদ 2006 সালে শেষ হওয়া পর্যন্ত র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 380 জন নিহত হয়েছে। যদিও বিরোধী দলে যাওয়ার পর বিএনপি র্যাবের বন্দুকযুদ্ধের ব্যাপক বিরোধিতা করেছে। জঙ্গি তৎপরতা। 21 অগস্ট গ্রেনেড হামলা। খালেদা জিয়ার তৃতীয় মেয়াদে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পায়। উত্থান হয় জেএমবি, হুজি সহ ইসলামী মৌলবাদী গোষ্ঠীর। 2004 সালের 21 অগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় প্রাণ হারায় 24 জন। কোনো বিশ্লেষকের মতে খালেদা জিয়ার তৃতীয় মেয়াদের সবচেয়ে খারাপ দৃষ্টান্ত 21 অগস্টের সেই গ্রেনেড হামলা। 2005 সালের 17 অগস্ট বাংলাদেশের 63টি জেলায় একযোগে বোমা হামলার মাধ্যমে এদেশে নিজেদের উপস্থিতি ঘোষণা করে একটি প্রচারপত্র বা লিফলেটও ছড়িয়ে দিয়েছিল জঙ্গি সংগঠনগুলো। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী জানায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি নামের একটি জঙ্গি গোষ্ঠী এই হামলা করেছে। সেই সময় বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বলে মন্তব্য করেছিলেন বিএনপি জামাত সরকারের শীর্ষ কর্মকর্তারা। পরে সমালোচনার মুখে এমন সংগঠনকে নিষিদ্ধ করে খালেদা জিয়ার সরকার। 2005 সালে ঝালকাঠিতে বোমা হামলায় 2 জন বিচারক নিহত হওয়ার মামলায় পরবর্তীতে জেএমবির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে পরের বছর 7 জনকে মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত। ওই বছর 1 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং 2007 সালের 29 মার্চ মধ্যরাতে জেএমবির প্রতিষ্ঠাতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই সহ জেএমবির শীর্ষ 6 নেতার ফাঁসি কার্যকর করা হয়। 10 ট্রাক অস্ত্র মামলা।
2002 সাল থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াতে ইসলামের জোট সরকারের সময় যে ঘটনা সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের চালান আটক হয় 2004 সালের 1 এপ্রিল রাতে, যা দুটি বড় ট্রলারে করে সমুদ্রপথে আনা হয় চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে। সেই ঘটনা ভারতের সাথে তৎকালীন বিএনপি সরকারের শীতল সম্পর্কের সূচনা করে বলেও পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন। সে সময় দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন ভারতের চাপে পড়েই বিএনপি সরকার এসব অস্ত্র আটক করেছে, অন্যথায় এগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। বিএনপি অবশ্য বরাবরই দাবি করে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই অস্ত্র আটক হয়েছে। এ ঘটনায় চট্টগ্রামের কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে অস্ত্র চোরাচালানের অভিযোগে 2টি মামলা হয়। অস্ত্র চোরাচালান মামলায় 2014 সালে বিচারিক আদালতের রায়ে জোট সরকারের সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের। গত বছরের ডিসেম্বরে মৃত্যুদণ্ড থেকে হাইকোর্টের রায়ে খালাস পান লুৎফুজ্জামান বাবর সহ 6 জন। আর এবছরের জানুয়ারিতে অন্য মামলা থেকেও খালাস পেয়েছেন আসামিরা। পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজাও কমানো হয়েছে। 4 বার দুর্নীতিতে শীর্ষে দেশ। আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী বাংলাদেশ 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত টানা 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। এর মধ্যে 2002 সাল থেকে 2005 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে জোট সরকার ক্ষমতায় ছিল। ফলে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার তৃতীয় মেয়াদে টানা 4 বছর দুর্নীতির সূচকে বাংলাদেশ সর্বোচ্চ অবস্থানে থাকায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তার সরকারকে। পোস্টার ছাড়া নির্বাচন, এমনটা বাংলাদেশে কেউ কখনো দেখেছে? কিন্তু এবার দেখবে, কারণ 12 ফেব্রুয়ারির নির্বাচনী প্রচারণায় পোস্টার টানালে গুনতে হবে জরিমানা, পেতে হবে শাস্তি। অবশ্য পোস্টারের পরিবর্তে প্রার্থীরা ব্যবহার করতে পারবেন লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন। 2025 সালের 10 নভেম্বর রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য জারি করা সংশোধিত আচরণবিধি অনুযায়ী এসব প্রচারণা সামগ্রী কোনো দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি, সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনাসমূহ কিংবা কোনো যানবাহনে লাগানো না গেলেও অন্য কোনো স্থানে টাঙানো যাবে। কিন্তু বাকি আর থাকলো কি? ইলেকট্রনিক আর ডিজিটাল মাধ্যম ছাড়া প্রচারণার ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন রঙিন হওয়া যাবে না, মানে সাদা কালো হতে হবে। এগুলো আবার হতে হবে নির্দিষ্ট মাপের, থাকতে হবে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও ছাপানোর তারিখ। ব্যবহার করা যাবে না পলিথিনের আবরণ ও প্লাস্টিক ব্যানার। এতে দেয়া যাবে না নানা ভঙ্গিমার ছবি, হতে হবে পোর্ট্রেট। লিফলেট আর ব্যানারে থাকতে পারবে না প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি। প্রচারণায় ব্যবহার করা যাবে না হেলিকপ্টার। রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক হলে অবশ্য আলাদা কথা, কারণ তারা পারবে। দেয়া যাবে না চাঁদা, অনুদান, উপহার কিংবা এসবের প্রতিশ্রুতি। নিতে পারবে না সংবর্ধনা, উন্মোচন করতে পারবে না ফলক বা কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন। ভোটের প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না। আচরণবিধিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিদেশে প্রচারণাতেও। একজন প্রার্থী তার সংসদীয় আসনে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। লেখা বা আঁকা যাবে না দেয়ালে। নির্বাচনী প্রচারণায় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না জীবন্ত প্রাণী। প্রচারণার ক্ষেত্রে সবাই পাবে সমান অধিকার। বাধা বা ভয় দেখানো যাবে না প্রতিপক্ষকে। তাদের প্রচারণা সরঞ্জাম তুলে বা সেগুলোর উপর লাগানো যাবে না নিজেদের প্রচারণা সামগ্রী। কোনো প্রার্থী জনসভা করতে চাইলে নির্ধারিত সময়ের 24 ঘন্টা আগে স্থান ও সময় সম্পর্কে জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আর কোনো জনসভায় কেউ বাধা দিলে নিজেরা ঝামেলা না করে পুলিশকে জানাতে হবে। তবে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না। কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো নির্বাচনী এলাকায় একক কোনো জনসভায় একই সঙ্গে 3টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না। সেটাও আবার দুপুর 2টা থেকে রাত 8টা, মানে দিনের এই 6 ঘন্টার মধ্যেই করা যাবে, তার আগে পড়ে না।
নির্বাচনী প্রচারণায় কোনো বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক বাহন সহকারে কোনো মিছিল, জনসভা কিংবা কোনোরূপ শোডাউন করা যাবে না। একই কথা প্রযোজ্য মনোনয়নপত্র দাখিলের সময়ও। করা যাবে না মশাল মিছিলও। যান চলাচলের নিষেধাজ্ঞা চলার সময় ভোট কেন্দ্রের ভেতরে কোনো ধরনের যান চলাচল করতে পারবে না। দেয়া যাবে না উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি। করা যাবে না উচ্ছৃঙ্খল আচরণ। বহন করা যাবে না বিস্ফোরক। প্রচারণা চালানো যাবে না সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ধর্মীয় উপাসনালয়। সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা নিতে পারবেন না। নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু ধারা যুক্ত করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী প্রার্থী তার প্রচারণা সহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার করতে পারবেন না। কোনো প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা বা বিদ্বেষপূর্ণ বক্তব্য, ভুল তথ্য, কারো চেহারা বিকৃত করা ও নির্বাচন সংক্রান্ত বানোয়ার তথ্য সহ কোনো রকম ক্ষতিকর কন্টেন্ট তৈরি ও প্রচার কিংবা প্রতিপক্ষ নারী, সংখ্যালঘু বা অন্য কোনো জনগোষ্ঠীকে নিয়ে ঘৃণাত্মক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করতে পারবেন না। একইভাবে ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করা হয় এমন কোনো কর্মকাণ্ড করতে পারবেন না। সত্যতা যাচাই ছাড়া নির্বাচন সংক্রান্ত কোনো কন্টেন্ট শেয়ার বা প্রকাশ করা যাবে না। আর এসব আচরণবিধি ভাঙলে ব্যক্তির জন্য সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের ক্ষেত্রে 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এমনকি নিয়ম লঙ্ঘনে আরপিওতে প্রার্থিতা বাতিলেরও সুযোগ রয়েছে। আর হ্যাঁ, ভোট গ্রহণ শেষ হবার 48 ঘন্টার মধ্যে নির্বাচনী এলাকায় ব্যবহৃত প্রচারণা সামগ্রী প্রার্থীকে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। সেটা না করলেও হতে পারে জরিমানা আর শাস্তি। ফেব্রুয়ারি 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। হাতে আছে 1 মাসের বেশি সময়, কিন্তু মাঠে নামার আগেই মাঠ ছাড়া হচ্ছেন একের পর এক প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া বিএনপির অন্তত 50 জন বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বেশিরভাগ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে 1% ভোটারের স্বাক্ষরে গরমিল থাকার কারণে, যা স্বতন্ত্র প্রার্থীদের জন্য বাধ্যতামূলক। মনোনয়ন যাচাই বাছাই চলেছে 4 জানুয়ারি পর্যন্ত। বাতিল হওয়া প্রার্থীরা 5 থেকে 9 জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আর সব প্রক্রিয়া শেষে 20 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। নারায়ণগঞ্জ 1 আসনে স্বতন্ত্র প্রার্থী যুবদল নেতা মোহাম্মদ দুলালের মনোনয়ন বাতিল করা হয়েছে। 1% ভোটারের স্বাক্ষর যাচাই বাছাইয়ের সঠিক তথ্য না পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। নারায়ণগঞ্জ 3 আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমের হলফনামার তথ্য অসম্পূর্ণ থাকায় তার মনোনয়নও বাতিল করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ 5 আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল এবং মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের মনোনয়ন বাতিল হয়েছে। চট্টগ্রাম 1 আসনে দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিদ্রোহী প্রার্থী শাহিদুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে। চট্টগ্রাম 5 আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক উপকোষাধ্যক্ষ এস.এম. ফজলুল হক এবং সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মেয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শাকিলা ফারজানার মনোনয়ন 1% ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় বাতিল করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম 11 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এ.কে.এম. আবু তাহেরের মনোনয়ন সিআইবি প্রতিবেদনের ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হয় বাতিল করা হয়। যশোর 1 আসনে বিএনপির 2 বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি মফিকুল ইসলাম তৃপ্তি এবং শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের মনোনয়ন বাতিল করা হয়েছে। দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়ায় মফিকুল ইসলাম তৃপ্তির এবং 1% ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় আবুল হাসান জহিরের মনোনয়ন বাতিল হয়। যশোর 2 আসনে দলীয় মনোনয়নপত্র না দেওয়ায় বিএনপির 2 নেতা মোহাম্মদ ইসাক ও জহুরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে। একই আসনে স্বাক্ষর ও টিআইএন সংক্রান্ত তথ্যের ঘাটতির কারণে বিএনপি মনোনীত শামসুল হকের মনোনয়নও বাতিল করা হয়। যশোর 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী টি.এস. আইয়ুব এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ এ.এইচ. সাবিরুল হক সাবুর মনোনয়ন বাতিল হয়েছে। এদিকে গাজীপুর 2 আসনে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকার, মুন্সিগঞ্জ 1 আসনে কেন্দ্রীয় বিএনপি নেতা মীর শফারত আলী সপু এবং মুন্সিগঞ্জ 3 আসনে জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন কারো মনোনয়নপত্রই টিকেনি। এছাড়া সিলেট 2 আসনে ইলিয়াস আলীর ছেলে আবরার ইলিয়াসের মনোনয়ন বাতিল হয়েছে। তবে বিএনপির প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লোনা।
শুধু বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই নয়, এরই মধ্যে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদেরও মনোনয়ন বাতিল করা হচ্ছে। ঢাকা মহানগরের 20টি সংসদীয় আসনে মোট 238 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে 161 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, 81 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং 1 জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। মনোনয়ন যাচাই বাছাই বাতিল হওয়া প্রার্থীদের বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তারা যেসব কারণ দেখিয়ে মনোনয়ন বাতিল করেছেন, আপিলে সেগুলো পরীক্ষা করা হবে। যদি দেখা যায় বাতিলের কারণ আইনসম্মত নয়, তাহলে আইন অনুযায়ী মনোনয়ন গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী হলফনামায় মিথ্যা তথ্য প্রদান, লাভজনক পদে থেকে নির্বাচন করা, স্বতন্ত্র প্রার্থীদের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা, দ্বৈত নাগরিকত্ব বা ঋণ খেলাপি হলে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করতে পারেন। আইপিএলের আসন্ন আসরে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়ে ভারতে ব্যাপক রাজনৈতিক তোপের মুখে পড়েছেন বলিউড বাদশা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। 9 কোটি রুপিতে কাটার মাস্টারকে কেনার পর থেকে নায়ককে শুনতে হয়েছে দেশদ্রোহী ও গাদ্দার তকমা। ভারতের উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম সরাসরি শাহরুখকে হুমকিও দিয়েছেন। এমনকি শিবসেনার মতো দলগুলো মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার আলটিমেটাম পর্যন্ত দিয়েছে। তাদের দাবি, মোস্তাফিজের উপার্জিত অর্থ ভারতে বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে। মোস্তাফিজকে সরানোর আলটিমেটাম দিয়েছে ভারতের হিন্দু ডানপন্থী দল শিবসেনার মুখপাত্র আনন্দ দুবে। এক বিবৃতিতে এই নেতা বলেছেন, শাহরুখ যদি সম্মান বাঁচাতে চান তবে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া উচিত। তার দাবি, একজন বাংলাদেশি ক্রিকেটার এই দেশ থেকে যে অর্থ উপার্জন করবেন তা তাদের দেশে ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে, যা কোনোভাবেই মেনে নেবেন না তারা। তবে মুস্তাফিজকে নিয়ে ভারতে চলা এই উত্তেজনার মাঝে এবার শাহরুখের সমর্থনে মুখ খুলেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস ও একটি ইসলামিক সংগঠন। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত সরাসরি বিসিসিআই এবং আইসিসি প্রধান জয় শাহর দিকে আঙ্গুল তুলেছেন। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত বিসিসিআই এবং আইসিসিকে প্রশ্ন ছুড়েন, খেলোয়াড়দের পুলে কে এই বাংলাদেশি খেলোয়াড়দের এনেছেন, বাংলাদেশি খেলোয়াড়দের কেনার সুযোগ করে দিয়েছেন কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় শাহের এই উত্তরটা দেওয়া উচিত। ক্রিকেটারদের কেনা বেচার জায়গায় বাংলাদেশি খেলোয়াড়দের রাখা হলো কেন? উনিই তো আইসিসি প্রধান এবং ওনার হাতেই ক্রিকেট সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত থাকে। এছাড়াও মুস্তাফিজ ইস্যুতে ভারতের আধ্যাত্মিক গুরু দেবকিন্দন ঠাকুর শাহরুখকে নিয়ে সমালোচনা করেন, আর তারই জবাব দিয়েছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদ। বলিউড তারকা শাহরুখের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, শাহরুখ খান একজন খেলোয়াড়কে কিনেছেন, সিনেমা ও খেলার জগতে কোনো সীমানা থাকে না। শাহরুখ ও সালমান খান সবচেয়ে বেশি সমাজসেবা করে থাকেন, তাই দেবকিন্দন ঠাকুরের বিরুদ্ধে এই মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করা উচিত। তবে এই পুরো বিতর্ক নিয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি শাহরুখ খান। আর বিসিসিআই জানিয়েছে, মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বাধা নেই, তাই এই বিষয়ে বোর্ড হস্তক্ষেপ করবে না। একই সঙ্গে তারা মনে করিয়ে দেন, বাংলাদেশ কোনো শত্রু রাষ্ট্র নয়। 1 মাস আগেও কারাকাসে এক বিশাল সামরিক সমাবেশে তলোয়ার হাতে মার্কিন সামরিক হুমকি প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে খানিকটা দম্ভ ছিল তার কণ্ঠে। তবে 3 জানুয়ারি এক সামরিক অভিযানে সেই দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার সব প্রতিরক্ষা ব্যবস্থা দুমড়ে মুচড়ে ফেলে রাজধানীর বুক থেকে মাদুরোকে উঠিয়ে নিয়ে যান তিনি। আপাত দৃষ্টিতে এই অসম্ভব কাজকে কিভাবে সম্ভব করলেন ট্রাম্প? ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই বা কেন কাজ করল না? মাদুরো যুক্তরাষ্ট্রের মাদক পরিবহনের নেতৃত্ব দিচ্ছেন এমন অভিযোগ এনে গত কয়েক মাস ধরেই ভেনেজুয়েলা উপকূলে সামরিক শক্তি বাড়াচ্ছিল ওয়াশিংটন। মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে গত অগাস্ট থেকেই প্রস্তুত হচ্ছিল মার্কিন সামরিক বাহিনী। নজর রাখা হচ্ছিল ভেনেজুয়েলার সব সামরিক কার্যক্রমে। 3 জানুয়ারি যা এক সফল অভিযানের মধ্য দিয়ে শেষ হয়েছে। অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামে এই বিশেষ অভিযানের নেতৃত্বে ছিল মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ডেল্টা ফোর্স।
অভিযানে 150টিরও বেশি বিমান অংশ নিয়েছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান বিমান বাহিনীর জেনারেল জ্যান কেইন, যার মধ্যে বোমারু বিমান, যুদ্ধ বিমান, গোয়েন্দা, নজরদারি বিমান, হেলিকপ্টার ও অসংখ্য ড্রোন। বিশেষ এ অভিযানের ব্যাপারে জেনারেল কেইন বলেন, যখন আমাদের বাহিনী কারাকাসের দিকে এগোতে শুরু করে তখন যৌথ বিমান বাহিনী ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস ও অকার্যকর করে দেয়, যাতে হেলিকপ্টারগুলো নিরাপদে লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে। তিনি আরো বলেন, আমাদের বিমান বাহিনীর লক্ষ্য ছিল হেলিকপ্টার ও স্থল বাহিনীকে সুরক্ষা দেওয়া, তাদের নিরাপদে লক্ষ্যস্থলে পৌঁছানো এবং আবারও নিরাপদে ফিরিয়ে আনা। কেইনের মতে, মার্কিন হেলিকপ্টারগুলো সমুদ্রপথে মাত্র 100 ফুট উচ্চতায় উড়ে ভেনেজুয়েলায় প্রবেশ করে এবং রাত 1টা 1 মিনিটে মাদুরোর কম্পাউন্ডে পৌঁছায়। এ সময় গুলি চালানো হলেও পাল্টা গুলি করে মার্কিন সামরিক বাহিনী এবং মিশন সম্পন্ন করে রাত 3টা 29 মিনিটে মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন যুদ্ধ জাহাজে তোলা হয়। অর্থাৎ ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজেই আসেনি। ভেনেজুয়েলার পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুশ প্রযুক্তির উপর নির্ভরশীল। এর মধ্যে ভেনেজুয়েলার কাছে ছিল S-300VM আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 1 থেকে 2টি ডিভিশন, বাক M2E আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 3 থেকে 9টি ইউনিট ও S-125 পেচোরা 2M আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 6টিরও বেশি ইউনিট। এর বাইরে মার্কিন সামরিক হুমকি মোকাবেলায় সম্প্রতি রাশিয়ার কাছ থেকে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আনেন মাদুরো, যার মধ্যে কয়েকটি ছিল প্যান্সির বা স্বচালিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বাক M2 SAM সিস্টেম। এছাড়াও ভেনেজুয়েলার বিমান বাহিনীর কাছে ছিল 21টি রুশ Su-30 MKV যুদ্ধ বিমান। অথচ এসব প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজেই আসেনি মাদুরোকে রক্ষা করতে। এ ব্যাপারে সাবেক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল ও গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের সিনিয়র ফেলো মার্ক মন্টগোমারি বলেন, সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলার 2টি উদ্দেশ্য ছিল: বিশেষ বাহিনীর জন্য জায়গা তৈরি করা এবং ভেনেজুয়েলার সেনাবাহিনীকে বার্তা দেওয়া যে এই লড়াইয়ে জড়ানো তোমাদের জন্য ভালো হবে না। এছাড়া মার্কিন সেনাবাহিনীর রাজধানীর একাধিক সামরিক স্থাপনায় আঘাত করে, যাতে নিষ্ক্রিয় হয়ে যায় ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কোনো কারণে ঝুঁকিপূর্ণ এই অভিযান সফল না হলে যে আবারও অভিযানের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের, সেটাও জানিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেন, এটি এমন একটি আক্রমণ ছিল যা খুব খারাপভাবে শেষ হতে পারত। আমরা অনেক মানুষ হারাতে পারতাম, সম্মান হারাতে পারতাম, এমনকি অনেক সরঞ্জামও। তবে প্রয়োজনে আমরা আবারও অভিযান চালাতে প্রস্তুত ছিলাম। মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলায় কি মার্কিন সেনা মোতায়েন করা হবে, নাকি নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিনা করিনা মাচাদোকে দায়িত্ব দেওয়া হবে, সে ব্যাপারেও কথা বলেছেন ট্রাম্প। প্রয়োজনে মার্কিন সেনা নামানোর কথা উড়িয়ে না দিলেও মাচাদোর ক্ষমতায় বসার বিষয়টি নাকচ করে দিয়েছেন তিনি। মাচাদোকে নিয়ে ট্রাম্প বলেন, দেশের ভেতরে তার সমর্থন বা সম্মান নেই। নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে। এদিকে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের চেম্বার আদেশ দিয়েছে, উপপ্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। বিষয়টি নিয়ে ট্রাম্প বলেন, যদি রদ্রিগেজ আমাদের চাওয়া অনুযায়ী কাজ করেন তাহলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা দখল করবে না। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে একটি দুঃসাহসিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন অ্যাবসলিউট রিজলভ। রয়টার্স জানায়, কয়েক মাস ধরেই এই অভিযানের পরিকল্পনা চলছিল। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেল্টা ফোর্স সহ বিভিন্ন এলিট ইউনিট মাদুরোর সেফ হাউসের একটি হুবহু প্রতিকৃতি তৈরি করে সেখানে প্রবেশের মহড়া চালায়। অত্যন্ত সুরক্ষিত এই বাসভবনে কিভাবে ঢোকা যাবে তার প্রতিটি ধাপ নিখুঁতভাবে অনুশীলন করা হয়। এই পরিকল্পনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA গত আগস্ট থেকেই ভেনেজুয়েলায় সক্রিয় ছিল। সংস্থাটির একটি দল দেশটির ভেতরে অবস্থান করে মাদুরোর দৈনন্দিন জীবনযাত্রা, চলাফেরার সময়সূচি ও নিরাপত্তা ব্যবস্থার উপর গভীর নজরদারি চালায়। গোয়েন্দা সূত্রগুলো বলছে, মাদুরোর খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিলেন CIA-এর তথ্যদাতা, যিনি অভিযানের সময় তার একেবারে নির্ভুল অবস্থানের তথ্য দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর 4 দিন আগে ট্রাম্প এই অভিযানের চূড়ান্ত অনুমোদন দেন। এই অভিযানের তদারকিতে একটি কোর টিম গঠন করা হয়েছিল। ট্রাম্পের জ্যেষ্ঠ সহযোগী স্টিফেন মিলার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও CIA পরিচালক জন র্যাডক্লিফ কয়েক মাস ধরে নিয়মিত বৈঠক ও ফোনালাপের মাধ্যমে পরিকল্পনাটি এগিয়ে নেন। প্রয়োজনে তারা সরাসরি প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেন।
অভিযান শুরু হলে পশ্চিম গোলার্ধে অবস্থিত যুক্তরাষ্ট্রের 20টি ঘাঁটি থেকে F-35, F-22 জেট ও B-1 বোমার সহ 150টির বেশি যুদ্ধবিমান আকাশে ওড়ে। এসব বিমান থেকে চালানো হামলা ছিল নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তু কেন্দ্রিক। বিমান হামলার মধ্যেই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা গোপনে প্রবেশ করেন রাজধানী কারাকাসে। মাদুরোর অবস্থানস্থলে ইস্পাতের দরজা কেটে ঢুকতে হতে পারে। এই প্রস্তুতি হিসেবে তাদের সঙ্গে রাখা হয় ব্লোটর্চ। 3 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত আনুমানিক 1টার দিকে মার্কিন সেনারা কারাকাস শহরের কেন্দ্রস্থলে মাদুরোর কম্পাউন্ডে পৌঁছে যান। সেখানে তারা প্রতিরোধের মুখে পড়েন এবং এক পর্যায়ে গোলাগুলিও হয়। এই অভিযান সম্পর্কে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী এমন সব জায়গায় প্রবেশ করেছে যেখানে ঢোকা প্রায় অসম্ভব বলে মনে করা হতো। কয়েক সেকেন্ডের মধ্যেই ইস্পাতের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে তারা। অভিযানের সময় শোবার ঘর থেকেই আটক করা হয় মাদুরো ও তার স্ত্রীকে। মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় টেনে হিঁচড়ে বাইরে আনা হয় তাদের, নেওয়া হয় হেফাজতে। ভেনিজুয়েলার সীমান্ত ছাড়ার সময় মার্কিন সেনারা একাধিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত 3টা 20 মিনিটে অভিযানে ব্যবহৃত উড়োজাহাজগুলো মাদুরো ও তার স্ত্রীকে নিয়ে জলসীমার ওপরে পৌঁছে যায়। 15 ঘন্টা পর নিউ ইয়র্কে হাজির করা হয় এই দম্পতিকে। অভিযানের ঘোষণা দেওয়ার 7 ঘন্টা পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরেকটি পোস্ট দেন। সেখানে বন্দি মাদুরোর একটি ছবি প্রকাশ করা হয়, চোখ বাঁধা, হাতে হাত করা, পরনে ধূসর রঙের নরম কাপড়ের ট্রাউজার। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।